ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি রিয়্যাক্ট শিখতে চাই আমাকে আগে জানতে হবে রিয়্যাক্টটা কী জিনিস, রাইট? হোয়াট ইজ রিয়্যাক্ট? আমরা যদি চ্যাট জিপিটির কাছেই চলে যাই, ওকে, সো লেটস সে আমি চ্যাট জিপিটি বললাম আই ওয়ান্ট টু লার্ন রিয়্যাক্ট ফ্রম বেসিক। ওকে, ওকে, সো এখানে ফার্স্টে বলতেছে প্রি রিকুইজিটস। হ্যাঁ, একটা রিয়্যাক্ট আপনাকে শিখতে হলে আপনাকে কী কী জিনিস জানতে হবে সেটা। ওকে, সো এর ভিতর আছে লেট, কনস্ট, অ্যারো ফাংশন অলরেডি আমরা জানি, ম্যাপ, ফিল্টার, ফর ইচ এগুলো আমরা জানি, ডিস্ট্রাকচারিং, ঠিক আছে, স্প্রেড, রেস্ট এটা অলরেডি আমরা দেখছি, অ্যান্ড অ্যাসিঙ্ক অ্যাওয়েট। অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা কি? অ্যাসিঙ্ক অ্যাওয়েট অ্যান্ড প্রমিস এটা আমাদের দেখা বাকি আছে। সো এক কাজ করি আমরা তাহলে এটাকে আমরা চ্যাট জিপিটি থেকে আমরা একটু দেখে নিতে পারি। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ওকে, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কি? ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হলো বেসিক্যালি আমাদের একটা ফাংশনকে একটা ফাইল থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করে আরেকটা ফাইলে গিয়ে ইম্পোর্ট করে সেটাকে ইউজ করা, ঠিক আছে? সো এটাও আমরা দেখতে পারি, এটা আমরা রিয়্যাক্টের ভিতরেও দেখতে পারি। স্টার্ট লার্নিং রোডম্যাপ। হ্যাঁ, হোয়াট ইজ রিয়্যাক্ট? সো এটা কি রিয়্যাক্ট জেএসের? ও আচ্ছা, ওকে, অফিসিয়ালি একটা যে আছে সেটা দিয়ে দিচ্ছে, অফিসিয়ালি ডকুমেন্টেশন, সেখানে যদি আমরা চলে যাই। আচ্ছা, so welcome to React documentation. This page will give you an introduction to 80% of React concepts that you will use on daily basis. Okay, so এখানে বলতেছে কিভাবে আমরা কম্পোনেন্টস বানাবো, ঠিক আছে? সো রিয়্যাক্ট কি? রিয়্যাক্ট আসলে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি কি? জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি হলো জাভাস্ক্রিপ্টকে কোর ভ্যানিলা জেএসকে ইউজ করে, যেটা আমরা শিখছি সেটা হলো ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। সো সেই ভ্যানিলা জাভাস্ক্রিপ্টকে ইউজ করে বড় বড় কাজগুলোকে ছোট ছোট ফাংশনে বা ছোট ছোট ইজি কিছু মেথডে পরিবর্তন করাকে বলা হয় লাইব্রেরি, যেমন jQuery। হ্যাঁ, সো jQueryর ভিতরে আমরা যখন দেখেন, আমরা যখন গেট একটা আইডিকে ধরি তখন আমরা লিখি কি? গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, দেন ওই আইডি নামটা দেই, তারপরে কিন্তু আমরা ওই আইডিটা ধরতে পারি, ঠিক আছে? আর jQueryর ক্ষেত্রে কিভাবে করতে হয়? jQueryর ক্ষেত্রে কিন্তু আপনার কোয়েরি সিলেক্টর দিয়ে ওর ভিতরে আইডি দিলেই কিন্তু আমি ওই আইডিটাকে ধরতে পারি, এবং এরকম অনেক কিছু আছে যেটা শর্টকাট করে ফেলছে jQuery। সো জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টকে ইউজ করে ছোট ছোট শর্টকাট মেথড তৈরি করে এবং একটা নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করে, সেটা হলো আপনার লাইব্রেরি, ঠিক আছে? একটা নতুন সিস্টেম তৈরি করে, সেটা হলো লাইব্রেরি। তো আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্টকে ইউজ করে রিয়্যাক্ট লাইব্রেরি তৈরি হয়েছে। এটা কে করছে? এটা করছে ফেসবুক কোম্পানির ওনার, ফেসবুক কোম্পানি করছে, ঠিক আছে? ওকে, সো ফেসবুক কোম্পানি এই রিয়্যাক্ট জেএসটাকে ডেভেলপ করছে। আচ্ছা, সো এখন রিয়্যাক্ট, ফেসবুক কিন্তু চলে রিয়্যাক্ট ইউজ করে, ঠিক আছে? সো এবার রিয়্যাক্ট লাইব্রেরি আমরা বুঝলাম jQueryর মতো একটা লাইব্রেরি। এটার একটা আলাদা এনভায়রনমেন্ট আছে, এটার কাজের কিছু আলাদা সিস্টেম আছে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি আবার একটু চ্যাট জিপিটির কাছে ফেরত যাই, ওর কী বলতেছে? আচ্ছা, রিয়্যাক্ট ইউজ করার জন্য আমাদের কিছু কিছু জিনিস বুঝতে হবে। আচ্ছা, এই যে একটা ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটা কিন্তু আপনারা পড়বেন, ঠিক আছে? এই ডকুমেন্টেশনটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে আসলে রিয়্যাক্ট কি, কিভাবে কাজ করে। হ্যাঁ, রিয়্যাক্টে জিনিসপত্রগুলো কিভাবে আমরা বানাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা একটা ফেসবুকেই যাই অথবা গুগলে যাই, গুগলে গিয়ে আমি একটা সার্চ দিলাম, ধরেন কি সার্চ দিতে পারি? ধরেন আমি সার্চ দিতে পারি, আমি চাচ্ছি কি বলে, ধরেন কিছু একটা সার্চ দিই, দেখি কি আসে, মুরগি সার্চ দিই,
কিছু পাই কিনা। তো দেখেন আমি মুরগি সার্চ দিছি, চিকেন নিয়ে আসছে, ঠিক আছে, ও বুঝতে পারছে এটা চিকেন। সো এইখানে দেখেন এই যে একটা বানাইছে, ঠিক আছে। সো এইখানে দেখেন একটা দুইটা তিনটা মিলাইয়া একটা ও লেআউট বানাইছে, ঠিক আছে। আবার এখানে একটা লেআউট বানাইছে, এখানে কিন্তু আবার একটা লেআউট বানাইছে। তো এই পেজের ভিতরে এই জিনিসগুলোকে আমরা HTML এ কীভাবে বানাই, একটা পেজের ভিতরে ডিভ দিয়ে আমরা দেখা গেছে ডিভের ভিতর এটাকে আরেকটা ডিভ দিব, এটাকে আরেকটা ডিভ দিব, এটাকে আরেকটা ডিভ দিব, তারপর আমরা ফ্লেক্স করব অথবা গ্রিড করব, ওইভাবে আমরা কাজ করব, তাই না। আবার এখানে কি করছে আবার এটাকে এটার জন্য একটা ডিভ দিব, ডিভ দিয়ে এটার জন্য একটা ডিভ দিব, এটার জন্য একটা ডিভ দিব, এভাবে আমরা এটাকে ডিজাইন করব, ঠিক আছে। সো আর এখানে দেখেন এখানে একটা টাইটেল দিচ্ছে ব্রিডস। সো ব্রিডসের ভিতরে যত প্রকার ব্রিডস আছে, যত ছবি আছে, সেগুলোকে সে একটা স্লাইডার আকারে এখানে দেখাচ্ছে। সো আমরা যদি এইটাকে রিঅ্যাক্টে ইউজ করি, হ্যাঁ, রিঅ্যাক্টে যদি আমরা রিঅ্যাক্টে না HTML CSS যদি আমরা এটাকে ক্রিয়েট করি বা ডেভেলপ করি, তখন আমরা কী করব, ডিজাইন করলে এটার জন্য একটা ডিভ নিব, এটার জন্য একটা ডিভ নিব, এটার জন্য একটা ডিভ নিব, এটার জন্য একটা ডিভ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিভ নিয়ে আমরা একটা স্লাইডার তৈরি করব, রাইট, তাই না। রেসপন্স করেন। জি ভাই। বাট ইন রিঅ্যাক্ট আমরা কি করতে পারি, জাস্ট সিমিলার ইন লুক, হ্যাঁ, সিমিলার ইন লুক, ডিফারেন্ট ইন ডাটা টাইপের যতগুলো এলিমেন্ট আছে এগুলো কি সিমিলার ইন লুক না, একটা ইমেজ একটা টাইটেল, একটা ইমেজ একটা টাইটেল, একটা ইমেজ একটা টাইটেল, সিমিলার ইন লুকটা স্ট্রাকচার কি সেম না সবগুলোর। জি ভাই। সো যেগুলো আসলে স্ট্রাকচার সে মানে সেম, সেগুলো আমরা কি করতে পারি, ওই যে জাভাস্ক্রিপ্ট যে আমরা দেখছি না, এখানে আমরা এই যে ইনজেক্ট করে দিলাম কিভাবে, হ্যাঁ, একটা ডিজাইনকে ইউজ করে এই ডিভের ভিতরে আমরা 9টা ডিভ ক্রিয়েট করে ফেলছি, তাই না। 9টা ডিভ আমরা কি করছি, ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট এই মেথডটাকে অ্যাপ্লাই করে, এই মেথডটাকে অ্যাপ্লাই করে সে শুধু একটা কার্ডের ডিজাইনকে ইউজ করে আমরা একটা কম্পোনেন্ট বানাবো এটাকে, হ্যাঁ, এই একটা কম্পোনেন্ট ইউজ করে আমরা যত খুশি শত শত সেম টাইপের কম্পোনেন্ট আমরা বানাই ফেলতে পারবো। সেটা ডিজাইন হবে মানে ছবি হবে আলাদা, টাইটেল হবে আলাদা, মানে কন্টেন্টগুলো আলাদা হবে এবং ক্লিক করলে কাজও আলাদা করবে, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে ডিজাইন করা রিঅ্যাক্টের জন্য খুবই আসলে সহজ, এবং এই জন্যই রিঅ্যাক্ট এত পপুলার, ঠিক আছে। আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করতে পারি, এক একটা কম্পোনেন্ট আমরা এই কম্পোনেন্টটা যে ডিজাইন করছি, হ্যাঁ, এটা যদি ধরেন এটা আমাদের হোম পেজে আছে, এটা যদি আমরা ধরেন একটা প্রোডাক্ট পেজে নিয়ে যাই, সেম ডিজাইনটাই প্রোডাক্ট পেজে লাগবে, তখন আমরা কি করব, আমরা এটার এই HTML কোডটাকে প্রোডাক্ট পেজ ডট HTML যে পেজটা থাকবে সেটাকে গিয়ে সেটাতে পেস্ট করতে হবে, তাই না, মানে একই জিনিস আমি দুইবার লিখতে হবে। বাট ইন রিঅ্যাক্ট আমরা একটা কম্পোনেন্ট ডিজাইন করে রাখবো, সেটাকে আমরা যে কোনো পেজে আমরা জাস্ট কল করব, সে ওখানে দেখাবে, ঠিক আছে। সেই কম্পোনেন্টটা যেখানে কল করব সেখানে সে কম্পোনেন্টটা দেখাবে, আমাকে আরেকবার ডিজাইন করতে হবে না ওইখানে গিয়ে, এবং আমরা ডাটাটা অটোমেটিক ওখানে আপডেট করতে পারবো, মানে অটোমেটিক ডাটাটা আপডেট হয়ে যাবে, ডিজাইনটা সেম থাকবে। এই মুরগিটা দেখা গেছে এটা কী মুরগি, যেই মুরগি থাক না কেন ওখানে গিয়ে অন্য মুরগি দেখা যাবে, যেই মুরগিটা আমরা দেখাতে চাই সেটাই, ঠিক আছে। সো এটা দুর্দান্ত মানে কাজ না, এটা ইন্টারেস্টিং একটা বিষয় না, এই কাজটা করে রিঅ্যাক্ট। আচ্ছা, সো রিঅ্যাক্ট কিন্তু পুরোটাই জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, সেখানে কোনো HTML নাই। আমরা এটা হয়তো বিশ্বাস করব না, আমাদের আসলে HTML ছাড়া কিভাবে আমাদের মানে একটা অ্যাপ্লিকেশন হইতে পারে, ঠিক আছে। সো এমন একটা সিস্টেম বানানো হয়েছে যেটা HTML জাভাস্ক্রিপ্টের ভিতরেই HTML লেখা হয়, ঠিক আছে। ওকে, সো জাভাস্ক্রিপ্টের ভিতরেই HTML দেওয়া হয়, তার মানে HTML এবং জাভাস্ক্রিপ্ট দুইটা বেসিক্যালি একসাথে একটা ভিন্ন একটা সিস্টেম বানানো হয়েছে, সেটাকে বলা হয় JSX, ঠিক আছে। JSX আচ্ছা, আমরা যদি আবার একটু চ্যাটজিপিটির কাছে চলে যাই, এখানেও হয়তো পাবো, এই যে দেখেন রিঅ্যাক্ট কম্পোনেন্টস আর জাভাস্ক্রিপ্ট ফাংশন,
দ্যাট রিটার্ন মার্কআপ, ঠিক আছে। ধরেন এই যে একটা ফাংশন, এটা কি জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, আমরা তো এভাবে করছি তাই না। ধরেন ফাংশন, দেন মাই বাটন নামে একটা ফাংশনের নাম, এটা আর কিছুই না। দেন এখানে রিটার্ন করতেছি কি একটা HTML, ঠিক আছে। সো বেসিক্যালি কি HTMLটা কোথায় লেখা হয়েছে, এই জাভাস্ক্রিপ্ট, এই ফাংশনের জাভাস্ক্রিপ্টের ভিতরে লেখা হয়েছে না। জি ভাই। সো রিয়াক্ট কম্পোনেন্টস আর জাভাস্ক্রিপ্ট ফাংশন দ্যাট রিটার্ন মার্কআপ। সো এই যে মার্কআপটা সেটা জাভাস্ক্রিপ্ট ফাংশন যেটা রিটার্ন করে একটা HTML মার্কআপ, ঠিক আছে। তার মানে সব আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরেই সব HTML লিখব, ঠিক আছে। এবং HTML-কেও তারা কনভার্ট করে জাভাস্ক্রিপ্টের মতো করে স্ট্রাকচার দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, নাও দ্যাট ইউ হ্যাভ ক্লিয়ার্ড মাই বাটন ইউ ক্যান নেস্ট ইট ইনটু আনাদার কম্পোনেন্ট। দেখছেন কি বলতেছে? আচ্ছা, যদি না বোঝেন বুঝাই। যেহেতু আমি একটা বাটন তৈরি করে ফেলছি, ঠিক আছে, বাটনের নাম দিছি মাই বাটন, এটা কিন্তু আমাদের একটা কম্পোনেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এই মাই বাটনের ভিতরে আমাদের যে একটা লেখা আছে আই এম এ বাটন, ঠিক আছে। ধরেন এটা আমরা একটা কম্পোনেন্ট বানাইছি। এখন এখানে আরেকটা অ্যাপ, এটা হলো আমাদের রিয়াক্ট অ্যাপ, ঠিক আছে। এটা ধরেন আমাদের একটা মাদার ফাংশন, এটা হলো রিয়াক্ট অ্যাপ, ঠিক আছে। এখানে কি বলছে, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন মাই অ্যাপ। তো মাই অ্যাপ ফাংশনটাকে কি করছে, এক্সপোর্ট করছে, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে রিটার্ন করছে কি, রিটার্ন করছে একটা ডিভ। সেই ডিভের ভিতরে কি আছে, একটা HTML আছে, এখানে কি আছে, একটা বাটন আছে, ঠিক আছে। সো এই বাটনটা কি, এই বাটনটা হলো একটা এই যে কম্পোনেন্টটা আমরা বানাইছি বা এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাই কিন্তু এটা। বাট এটা লিখছি কিভাবে, HTML এর মতো করে লিখছি। দেখেন এখানে একটা অ্যারো, এটা কি দিলাম, স্মলার দেন অ্যারো, দেন এটা আমাদের স্ল্যাশ দিয়ে আবার গ্রেটার দেন, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা এটাকে, এই ফাংশনটাকে আমরা এখানে লিখতেছি এবং এই রিয়াক্ট বুঝতেছে যে এটা একটা রিয়াক্ট অ্যাপ। তার মানে এই যে আমি জিনিসটা লিখতেছি এটা অ্যাকচুয়ালি HTML না, এটা JSX, ঠিক আছে। সো আমি যদি একটু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি হোয়াট ইজ JSX, তাহলে আমরা একটু ভালো পাবো। এখানে দেখি ওরা কি করছে কিনা, রিটার্ন HTML ইনসাইড জাভাস্ক্রিপ্ট, এই যে, ওকে। তারপর এখানে বলছে ফাংশন কম্পোনেন্টস মেইনলি ইউজ নাও রিউজেবল ব্লক। সো আগে আমাদের ইউজ হইতো, যে কম্পোনেন্টগুলো বানানো হইতো সেই কম্পোনেন্টগুলো ক্লাস কম্পোনেন্ট ছিল। তার মানে জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সে অবজেক্ট ওরিয়েন্টেডের যে সিস্টেমটা সেটাকে ইউজ করে কম্পোনেন্টগুলো বানানো হইতো, ঠিক আছে। এখন ফাংশন ইউজ করে বানানো হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি করছে, হেডারের ভিতরে এই HTML-টাকে রিটার্ন করছে, ওকে। আচ্ছা, এখানে বলতেছে প্রপস ডাটা পাসিং। আচ্ছা, এখানে আমি যদি ওকে জিজ্ঞেস করি হোয়াট ইজ JSX, JSX stands for JavaScript XML, ঠিক আছে। It is a syntax extension for JavaScript used in React to describe what the UI should look like, ঠিক আছে। So a JavaScript used in React to describe what the UI should look like. So এটা একটা সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স এক্সটেনশন হলো XML, ঠিক আছে। সো যেটা রিয়াক্টের ভিতরে ইউজ হয়, ঠিক আছে। সো এটা একটা সিনট্যাক্স যেটা রিয়াক্ট বানাইছে, যেটা দিয়ে আমরা UI ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, why JSX? With JSX you can write HTML like code inside JavaScript. জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা HTML লিখতে পারবো, এরকম একটা ফিল দিবে, ঠিক আছে। React uses it to create and manage UI elements. একটা ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টসকে ক্রিয়েট এবং ম্যানেজ করার জন্য এটা ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, think of it like instead of writing JS const heading React create element, আমরা create element করছি না, আচ্ছা না আপনারা? জি ভাই। সো আমরা ক্রিয়েট এলিমেন্ট না করে, হ্যাঁ, ক্রিয়েট এলিমেন্টে আমরা কি করতাম, ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমরা যদি এখানে চলে যাই, আমরা ক্রিয়েট এলিমেন্ট কি করছি, এই দেখেন ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে কিন্তু আমরা একটা ডিভ বানাইছি,
ঠিক আছে। সো এই সিস্টেমটা ইউজ করতেছে এখানে সে এই যে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বলতেছে। সো এই রিয়াক্টের ভিতরে কিন্তু আরও ফাংশন আছে, যে ডকুমেন্ট ডট ডকুমেন্টের বিষয়টা এখানে আছে, ঠিক আছে। সো এখানে কিন্তু দেখেন আপনি h1 দিচ্ছে, দেন নাল দিচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে, ঠিক আছে। ইউ ক্যান সিম্পলি রাইট, সো এটা যদি আমরা এইভাবে দেই, হ্যাঁ, ক্রিয়েট এলিমেন্টের ভিতরে নিয়ে এটাকেও কি HTML এ কনভার্ট করবে, দেখাবে, হ্যাঁ। সো ইনস্টিড, সো ইউ ক্যান সিম্পলি রাইট এ হেডিং h1 হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। সো আমরা এভাবে না দিয়ে আমরা কিন্তু জাস্ট ডাইরেক্ট এভাবে দিতে পারি। ক্রিয়েট এলিমেন্টে আমরা এভাবে দিলে কি এটা তো আর কাজ করে না, তো আমরা যে ডাইরেক্ট যে ট্যাগ সহ দিয়ে দিই, হ্যাঁ। সো ওভাবে না দিয়ে আমরা জাস্ট এভাবে ইউজ করতে পারতেছি। এখন এভাবে জাস্ট আমরা রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো, ঠিক আছে। it look like HTML but actually JavaScript code that gets compiled to React create element behind the scenes. JSX example এই যে এরকম, ঠিক আছে। JSX example মানে আপনার HTML-টা আপনি হুবহু HTML-ই লিখবেন কিন্তু JavaScript এর ভিতরে রিটার্ন, এটা অ্যাকচুয়ালি আপনার HTML না, এটা হলো JSX, ঠিক আছে। যেটা হলো যে React create এলিমেন্টের ভিতরে এটাকে প্রপ আকারে নিয়ে সে ওই HTML-এ কনভার্ট করে, ঠিক আছে। আচ্ছা, দিস ফাংশন ইজ এ রিয়াক্ট কম্পোনেন্ট দ্যাট রিটার্নস JSX, ওকে, ওইটা বললো মাত্র, ঠিক আছে। আচ্ছা, এখন ক্লাসের ইসের ক্ষেত্রে রিয়াক্টের ক্ষেত্রে আরও কী কী চেঞ্জেস আছে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখি। দেখেন, JSX ইজ নট HTML ইভেন তো ইট লুক লাইক HTML, ইউ মাস্ট ইউজ ক্লাস নেম ইনস্টিড অফ ক্লাস। আমরা HTML-এ শুধু ক্লাস লিখতাম, রিয়াক্টের ক্ষেত্রে আমাদের লিখতে হবে ক্লাস নেম, এবং এন্ডটা হবে ক্যামেল কেস ফর প্রপার, যেমন মানে যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট, সো আমাদের বিষয়গুলো ক্লাস নেমগুলো হবে ক্যামেল কেস। ফর প্রপার্টিস, অন ক্লিক, ম্যাক্স লেন্থ, এগুলোর ক্ষেত্রে আমরা ক্যামেল কেস ইউজ করব, ঠিক আছে। এভরিথিং মাস্ট রিটার্ন ওয়ান প্যারেন্ট এলিমেন্ট, সব কিছু কিন্তু একটা প্যারেন্ট এলিমেন্ট রিটার্ন করবে, মানে জাভাস্ক্রিপ্ট আর কি, ঠিক আছে। এই যে দেখেন রিটার্ন ডিভ, সো এখানে একটা প্যারেন্ট এলিমেন্ট থাকতেই হবে, মানে একটা ডিভের ভিতরে আপনি যত খুশি লেখেন কিন্তু একটা প্যারেন্ট এলিমেন্ট আপনাকে থাকতেই হবে, না হলে যা এটা কাজ করবে না, ঠিক আছে। সো মাল্টিপল জিনিস তো সে রিটার্ন করবে না, সে একটা জিনিস রিটার্ন করবে। এবার এর ভিতরে আপনি যা খুশি তা লেখেন, ঠিক আছে। এই যেটা রং, ইউ ক্যান নট রিটার্ন টু এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, JSX জাভাস্ক্রিপ্ট প্লাস HTML ইকুয়াল টু পাওয়ারফুল বলতেছে এখানে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট লিখতেছি, HTML লিখতেছি, মানে আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলো ডাইরেক্ট আমরা HTML, মানে একটা ফাইলের ভিতরে আমরা সব কাজ করতে পারবো, জাভাস্ক্রিপ্টও লিখতে পারবো এবং HTML-ও লিখতে পারবো। আমরা এখানে কি করতেছি, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল বানাচ্ছি, সেটা HTML-এ কানেক্ট করতেছি, তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট এখানে লিখতেছি, ওখানে কাজ করতেছি, তো একটা হ্যাসেল না, সেই জিনিসটাকে একটা ফাইলের ভিতর নিয়ে আসছে, ঠিক আছে। ইউ ক্যান অলসো ইউজ লজিক, আমরা লজিক ইউজ করতে পারি খুবই সিম্পলি, জাস্ট এভাবে আমরা একটা লজিক বানাই ফেলতে পারি। দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি দিছে, ইজ লগ ইন, এটা জাভাস্ক্রিপ্ট, কোশ্চেন মার্ক, যদি লগ ইন হয়, ইফের ফাইলটা হচ্ছে এটা, ইফের কাজটা হচ্ছে, তাহলে লগ আউট, এলস, এটা হলো এলস, ঠিক আছে। এই যে আমরা কোটেশন দিচ্ছি এলস লগ ইন, আমরা জাস্ট সিম্পলি এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট লিখে ফেলতে পারবো ইন লাইনে, ঠিক আছে। সো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করার জন্য, ঠিক আছে, ডাইনামিক ভ্যালু ইনজেক্ট করার জন্য। আমরা এই যেখানে কি করছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি ডাইনামিক ভ্যালুগুলো HTML-এ ইনজেক্ট করার জন্য, ঠিক আছে। সেম এই কাজটা আমরা এখানে করব, ঠিক আছে। ইজি না? আপনার কি মনে হয় রিয়াক্ট জেসটা কি ইজি হবে না, আরও মজাদার হবে না যদি শিখতে পারি ভালো মতো? হ্যাঁ, মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, তো আমরা এখন অ্যাপটা ক্রিয়েট করি, তাহলে দেখবেন যে সব বুঝতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, আমরা অ্যাপটা ক্রিয়েট করি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে সব কিছু বিষয়। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের ডেস্কটপে নোট.js থাকতে হবে। আমাদের কি নোট.js আছে? জি ভাইয়া। যেহেতু আমাদের নোট.js আছে, তাও আমি দেখাই দিচ্ছি নোট.js কীভাবে নামাবেন। জাস্ট ডাউনলোড লিখবেন, ডাউনলোড নোট.js, ওকে। নোট.js-এর যেটা লেটেস্ট ভার্সন থাকবে সেটাই ইনস্টল করবেন, LTS যেটা, হ্যাঁ,
যেটাতে এলটিএস লেখা থাকবে সেটা ইনস্টল করবেন। ওকে, এই যে উইন্ডোজ দিবেন, এখানে উইন্ডোজ দিয়ে এই যে উইন্ডোজ ইনস্টলার ডট এমএসআই এটাকে ইনস্টল করবেন। ইনস্টলে দিলে এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, আমার আছে, সো লাগবে না। আচ্ছা, ওকে, এখান থেকে ভার্সন কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো যেটা এলটিএস সেটাই থাক, হ্যাঁ, সেটা দিয়ে আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে, নট কারেন্ট, এলটিএস। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের ইসে চ্যাটজিপিটিতে। এখানে কি বলতেছে, আমাদের রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের ইউজ করতে হবে আরেকটা জিনিস, সেটা হলো বাইট, ঠিক আছে। সো যেহেতু আমরা বাইট ইউজ করব, হোয়াট ইজ বাইট সেটা একটু আমরা দেখে নিই। ওকে, জিজ্ঞেস করবো হোয়াট ইজ বাইট। ওকে, pronounced like wheat. Okay, modern okay, pronounced like wheat. Okay, so basically এটা wheat ভাবে প্রনাউন্স করা হয়। ওকে, এ মডার্ন বিল্ড টুল, মানে এরা একটাকে বিল্ড করে, ঠিক আছে, মানে জাভা স্ক্রিপ্টটাকে এইচটিএমএল এবং জাভা স্ক্রিপ্ট দুইটাকে আলাদা করে একটা অ্যাপ বানায়, ঠিক আছে। ক্রিয়েটেড বাই ইভান, যে ক্রিয়েট করছে তার নাম হলো ইভান। ওকে, ক্রিয়েটর অফ ভিউজেস। ওকে, যে ক্রিয়েটর অফ ভিউজেস সেই হলো ভিটের ক্রিয়েটর। ওকে, ইট ইজ ইউজড টু সেট আপ অ্যান্ড রান ফ্রন্ট এন্ড প্রজেক্টস মাচ ফাস্টার দেন ওল্ডার টুলস লাইক ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। সো আগে আমাদের ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ এটা ইউজ করা হইতো, ঠিক আছে, বাট এখন ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইউজ করা হয় না, এখন বাইটের মাধ্যমে আমরা রিয়াক্টটাকে ইনস্টল করব। সো ওটা আমরা করতে করতে বুঝে যাব। সো এখানে আমরা চলে যাই উপরে। কেউ কি হাত তুলতেছে না জয়েন করার চেষ্টা করতেছে? হ্যাঁ, মুশফিক ভাই লিভ নিতে যাচ্ছে। ওকে ভাইয়া, ভিডিওটা দেখে নিয়েন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো রাইট, ওকে, রাইট। সো এখানে আমাদের যে ক্রিয়েট করতে বলছে সেখানে চলে যাই আমরা। এই যে এখানে কি বললো, npm create byte latest my app, ঠিক আছে। এই বাইট ইউজ করতেছি, প্রথমে বাইটটাকে ইনস্টল করতেছি, বাইটের কি ভার্সন, লেটেস্ট ভার্সন। দেন এখানে বলতেছে মাই অ্যাপ, সেটা হলো আপনার কি, মাই অ্যাপটা হলো প্রজেক্টের নাম হবে। দেন ড্যাশ ড্যাশ টেমপ্লেট রিয়াক্ট, ঠিক আছে। সো বাইট দিয়ে ভিউ.js-কে ইনস্টল করা যায়, অ্যাঙ্গুলারও আগে ইনস্টল করা যায়, এবং রিয়াক্টও ইউজ করা যায়। সেজন্য বিভিন্ন সিস্টেম টেকনোলজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সেজন্য এটাখানে বলা হচ্ছে যে টেমপ্লেট রিয়াক্ট। ওকে, সো এটাকে আমরা কপি করে ফেলবো। কপি করে আমরা এখানে না হলে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করে ফেলি ডেস্কটপে। সো এটার নাম দিতে পারি লার্নিং রিয়াক্ট। ওকে, সো লার্নিং রিয়াক্ট। সো এটার নামগুলো স্পেস না দিয়ে আমরা চেষ্টা করব এভাবে দিতে। এখন আমরা চাইলে এই ফোল্ডারের নামটাই কিন্তু প্রজেক্টের নাম রাখতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এটার মাধ্যমে অ্যাপটা ক্রিয়েট করে ফেলতে পারি, বাট আমরা যাব কোডে, বিএস কোডে যাব। বিএস কোডে টার্মিনাল দিয়ে আমরা কাজ করব। ওকে, সো এখন আমরা টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে
এই যে npm create byte latest my অ্যাপের জায়গায় হবে কি আমাদের প্রজেক্টের নাম। এখন প্রজেক্টের নাম যদি যে লার্নিং রিয়েক্ট দিছি সেটাই হয়, তাহলে জাস্ট এখানে কি দিব, মাই অ্যাপ না দিয়ে ডট দিতে পারি, ঠিক আছে। ডট দিয়ে ডট মানে কি, ডট মানে যেটা আছে রুট ফোল্ডার সেটাই, ওকে। দেন আমরা যদি এন্টার দেই আমাদের রিয়্যাক্ট অ্যাপ ইনস্টল হওয়া শুরু করবে। এখানে কি বলতেছে, ওকে টু প্রসিড, যদি প্রসিড করতে চাই তাহলে ওয়াই দিতে হবে, ওয়াই। এরপরে বলতেছে প্যাকেজ নেম, দেখেন এখানে লার্নিং রিয়্যাক্টটাকে ধরে নিছে এখানে, ঠিক আছে। বলবো এন্টার দিয়ে দিলাম, ইনভ্যালিড প্যাকেজ ডট জেসন নেম, ওকে। সো আচ্ছা এখানে দিয়ে দেই মাই অ্যাপ, ওকে। এখানে বলতেছে কি ভ্যানিলা ভিউ নাকি রিয়্যাক্ট, সো আমরা দিব রিয়্যাক্ট। দেখেন এখানে অনেকগুলো আছে, ভ্যানিলা প্রজেক্টও আমরা রান করতে পারি, ভিউ জেএস রান করতে পারি, রিয়্যাক্ট রান করতে পারি, প্রি রিয়্যাক্ট নামে একটা অপশন আছে সেটা রান করতে পারি, লাইট আছে, অ্যাসফেল্ট, সলিড, অ্যাঙ্গুলার, হ্যাঁ অনেক কিছু আছে। সো আমরা কি করব, এখান থেকে রিয়্যাক্টটাকে সিলেক্ট করে নিব। দেন এখানে বলতেছে টাইপ স্ক্রিপ্ট, আমাদের কি টাইপ স্ক্রিপ্ট থাকবে নাকি থাকবে না। আচ্ছা আমাদের টাইপ স্ক্রিপ্ট থাকবে না, সেটা কি হবে, ভ্যানিলা হবে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট হবে, ঠিক আছে। এখানে আরও লাইব্রেরি আছে দেখেন, জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি, রিয়েক্ট রাউটার, 10 স্ট্যাক রাউটার, সো এগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে হলো জাভাস্ক্রিপ্ট, ওকে। দেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, ওকে। দেন আমরা এখন ইনস্টল করার পরে আমাদের এখানে ফার্স্টে কী করতে হবে, আমাদের npm আই দিয়ে দিব, এখানে দেখেন একটা প্যাকেজ ডট জেসন একটা ক্রিয়েট হয়েছে, ভাই এগুলো আমরা কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, বা এই বিষয়গুলো কি হ্যাঁ জন্য করতেছি বুঝতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ আমি যেটা বলছি, রিয়্যাক্ট হলো একটা লাইব্রেরি, ঠিক আছে। সো যেহেতু আমরা একটা নতুন লাইব্রেরি নিয়ে কাজ করব, ওই লাইব্রেরি ও নিজে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। যেহেতু আমরা এখন আর HTML আর CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এই তিনটাকে আলাদা আলাদা করে প্রজেক্ট করব না, আমরা ডাইরেক্ট একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করব। রিয়্যাক্ট অ্যাপ কি, রিয়্যাক্ট অ্যাপ হলো কমপ্লিট একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যে লাইব্রেরির কিছু সিস্টেম আছে, যে সিস্টেমকে ফলো করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে। তো সেটার ওনাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা ফলো করে আমাদের তৈরি করতে হবে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। তো আমাদের জাভাস্ক্রিপ্ট এবং HTML দুইটা একসাথে JSX এ কনভার্ট করে আমাদের জিনিসগুলোকে ডিজাইন করতে হবে। সেজন্য আমরা নোট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে রিয়্যাক্টের যে লাইব্রেরিটা আছে সেটাকে আমরা ইনস্টল করে ফেলতেছি, ঠিক আছে। একটা রিয়্যাক্টের প্রজেক্ট আমরা ক্রিয়েট করতেছি আমাদের সোর্স কোডে, ওকে। সো এটা দিলেই কিন্তু আমাদের এই কমান্ডটা রান করলেই আমাদের এর একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এটা একটা রিয়্যাক্ট প্রজেক্টের এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো একটা রিয়্যাক্ট প্রজেক্টে থাকে এবং প্রত্যেকটা কী কী জিনিস কী ফাইল সেটা আমরা 1 বাই 1 দেখব, ঠিক আছে। মানে আলাদা করে আমাদের করতে হবে না, ও অটোমেটিকলি তৈরি করে ফেলবে। হ্যাঁ ও অটোমেটিক মানে আমাদের জাভাস্ক্রিপ্ট HTML আগে একসাথে যেমন আমরা আর কি নাম লিখে এক্সটেনশন ইউজ করে করতাম। হ্যাঁ এখন আর আমাদের ওগুলো কিছু করতে হবে না, ঠিক আছে। তো মানে এখানে কিন্তু আমি প্রজেক্টের নাম লিখছি কি লার্নিং রিয়্যাক্ট, ঠিক আছে। আচ্ছা এখানে প্যাকেজ ডট জেসনে প্রজেক্টের নাম আছে আপনার, এই যে প্যাকেজ ডট জেসন আমরা কি ইউজ করতেছি, নোট প্যাকেজ ম্যানেজার ইউজ করতেছি, ঠিক আছে। সো নোট প্যাকেজ ম্যানেজার এটা যদি আমরা একটু চ্যাটজিপিটি জিজ্ঞেস করি আপনারা মোটামুটি এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। হোয়াট ইজ
নোট প্যাকেজ ম্যানেজার ওয়াই নিডেড টু রান রিয়্যাক্ট অ্যাপ। এটা যদি ওকে জিজ্ঞেস করি, ওকে আপনি আমার থেকে সুন্দর একটা বলে দিবে। হোয়াট ইজ নোট প্যাকেজ ম্যানেজার? npm। ওকে, আমরা যেটা নোট জেএস ইনস্টল করি সে সাথে আমাদের নোট জেএস প্যাকেজ ম্যানেজার একটা ইনস্টল হয়। প্যাকেজ ম্যানেজার কি? প্যাকেজ ম্যানেজার হলো সেম বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করার জন্য সেই লাইব্রেরিগুলোকে প্যাকেজ ম্যানেজার হিসেবে, এটা একটা সিস্টেম, একটা লাইব্রেরি বানানোর, একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি বানানোর একটা সিস্টেম যেটা নোট জেএসে রান করে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে কি বলতেছে? npm stands for node package manager. It is the default package manager that comes with node.js। ঠিক আছে, আপনার node.js রান টাইম, হ্যাঁ, এটা ইউজ করার জন্য আমরা node.js ইউজ করি। node.js এর ডিফল্ট প্যাকেজ ম্যানেজার হলো npm। আমরা কিন্তু আরও কিছু প্যাকেজ ম্যানেজার আছে, ইয়ার্ন আছে, তারপরে pnpm, এটা একটা আছে। ঠিক আছে, এই কয়েকটা প্যাকেজ ম্যানেজার দিয়ে আমরা এই জাভাস্ক্রিপ্টের প্যাকেজগুলোকে আমরা ইউজ করতে পারি, বা লাইব্রেরিগুলোকে আমরা আমাদের প্রজেক্টে ইনজেক্ট করতে পারি বা ইনস্টল করতে পারি। আচ্ছা, এখানে দেখেন, এখানে ওয়াই npm ইজ নিডেড টু রান রিয়্যাক্ট অ্যাপ। এ রিয়্যাক্ট অ্যাপ ডিপেন্ডস অন মেনি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ অ্যান্ড টুলস। দিস টুলস আর ইউজুয়ালি ইনস্টলেড ফ্রম দ্য npm ইকোসিস্টেম। ঠিক আছে, তো আমাদের এখানে একটা কমপ্লিট জাভাস্ক্রিপ্ট একটা অ্যাপ্লিকেশনের একটা ইকোসিস্টেম তৈরি করে দিছে আমাকে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, প্রথম ক্লাসটা আপনাকে প্রথমে এই অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, কারণ নতুন সব জিনিসই কিন্তু আমাদের বুঝতে কঠিন মনে হয়। ঠিক আছে, বাট আমরা যখন যেমন HTML CSS ফার্স্ট যখন আমরা শুরু করছি, আমাদের মাথার উপর দিয়ে গেছে আর কী বলে এগুলো। ঠিক আছে, বাট করতে করতে এগুলো কি আমাদের পানিবাদ হয়ে গেছে। ঠিক সেম এটাও এরকমই হয়ে যাবে। সো আপনাকে শুরু করতে হবে, বোঝা শুরু করতে হবে, বুঝতে বুঝতে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্যাকেজ ডট জেসন। প্যাকেজ ডট জেসন হলো ওই যে npm নোট প্যাকেজ ম্যানেজার, নোট জেস যেটা ইউজ করতেছি সেটার একটা আপনার কি বলে, এটা একটা ডকুমেন্টারি, যে আমি কি কি জিনিস এখানে ইউজ করতেছি সেটার একটা ডকুমেন্টারি। এবং শুধু ডকুমেন্টারি না, এখানে যে জিনিসগুলো থাকবে সেই লাইব্রেরিগুলো আমার প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে দেখেন আমরা কতগুলো লাইব্রেরি ইউজ করতেছি, আমরা কিন্তু শুধু রিয়্যাক্ট ইউজ করতেছি না এই প্রজেক্টে। ঠিক আছে, আমরা কয়েকটা কমান্ড চালাইলাম, সেই কমান্ডের কারণে আমাদের কয়েকটা কোশ্চেন করছে। ঠিক আছে, সো ফার্স্টে যখন আমি কমান্ড চালাইছি ক্রিয়েট বাইট লেটেস্ট, আমি বলে দিলাম যে তুমি একটা বাইট প্রজেক্ট ক্রিয়েট করো। ঠিক আছে, যেটা হবে একটা রিয়্যাক্ট প্রজেক্ট। ঠিক আছে, আর সেটার নাম হবে লার্নিং রিয়্যাক্ট। ওকে, দেন ওকে আমি বলছি ওকে টু প্রসিড, আমাকে ওয়াই দিছি, দেন ও বানানো শুরু করছি এনভায়রনমেন্টটা। দেন সে কিন্তু সবগুলো ডাউনলোড করছে অনলাইন থেকে ডাউনলোড করে আমাকে এই জিনিসটা দিছে। ওকে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে এখন রান করতে পারি, আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে রিয়্যাক্টের। ঠিক আছে, এখন যদি আমি এটাকে রান করি, আমি এটাকে দিব npm রান dev। এখানে আমাদের এই যে লোকাল হোস্ট 5173 এটাতে রান হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসেও রিয়্যাক্টের বেসিকটা আরেকবার রিক্যাপ করব, যেন আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়। আচ্ছা, কম্পিউটার হ্যাং করতেছে কেন?
কথা কি এখন শুনতে পাচ্ছি ভাইয়া। কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা ছিলাম এখানে। সো আমাদের এই যে ব্রাউজারে একটা, এই যে দেখেন একটা প্রজেক্ট ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি বলতেছে, বাইট রিয়াক্টের একটা লোগো, দুইটা লোগো চলে আসছে। দেন এখানে বলতেছে বাইট প্লাস রিয়াক্ট, ঠিক আছে। বাইট হলো একটা বিল্ড টুল, যেটা একটা প্রজেক্টকে ডেভেলপমেন্ট হয়ে গেলে সেটা একটা রান করতে সাহায্য করে, এই যে এখানে লোকাল হোস্টে। হ্যাঁ, আমরা জ্যাম্প ইউজ করছি আগে কখনো? জ্যাম্পের নাম শুনছি? অনেক আগে শুনছিলাম কিন্তু মনে নাই কি জন্য হ্যাঁ, ইউজ করতাম। জ্যাম্পের কাজ হলো পিএইচপি পিএইচপি অ্যাপ্লিকেশনকে রান করার জন্য, লোকাল হোস্টে রান করার জন্য জ্যাম্প ইউজ করা হয়, ঠিক আছে। ঠিক সেরকমই জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট রান করার জন্য ব্রাউজারে আমরা বাইট ইউজ করি, ঠিক আছে। সো যেহেতু আমরা একটা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট আমরা কি এখানে ব্রাউজারে দেখতেছি, সো ব্রাউজারে এটা রান করার জন্য একটা ইঞ্জিন ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় V8 ইঞ্জিন, ঠিক আছে। এবং সেটা কিন্তু নোড জেএসে রান করে, সেজন্য আমরা এখানে নোড জেএসটা ইনস্টল করছি। ওকে, নোড জেএসের প্যাকেজ ম্যানেজার দিয়ে আমরা এই জিনিসগুলোকে এনভায়রনমেন্টটা সেট আপ করছি, যেটা করতে আমাদের এই বাইট হেল্প করছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা অলরেডি ও অ্যাপ ক্রিয়েট করে দিচ্ছে। এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন আমার কাউন্ট বাড়তেছে, ঠিক আছে। তার মানে আমরা একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ সে ক্রিয়েট করছে। এখন আমরা দেখি যে কিভাবে জিনিসটা ক্রিয়েট হয়েছে, কোথায় আছে। ফার্স্টে দেখতে পাচ্ছেন নোড মডিউলস। নোড মডিউলস কি? নোড মডিউলস হলো আমি এই যে যতগুলো প্যাকেজ ইউজ করছি এই প্রজেক্টটা তৈরি করার জন্য, সেই প্যাকেজগুলোর লাইব্রেরি এখানে জমা হয়ে আছে। লাইব্রেরিগুলো এখানে আছে, দেখেন আমরা এই যে বাইট, ঠিক আছে, এবং এই যে এ জে ভি, মানে অনেক প্যাকেজ আমরা ইউজ করছি, ঠিক আছে। অনেক প্যাকেজ ইউজ করি নাই, মানে নোট প্যাকেজ ম্যানেজারে এই প্যাকেজগুলো অলরেডি আছে। এখান থেকে চাইলে আমাদের যখন যেটা লাগবে আমরা আসলে ইউজ করবো, এবং ব্যাকএন্ডটা সিনে আমরা অনেক কিছু ইউজ করতেছি এখানের, ঠিক আছে, যেটা আমরা জানি না। তো রিঅ্যাক্টের এই সিস্টেমটা তৈরি করার জন্য অনেকগুলো প্যাকেজ আমাদের ইউজ হয়েছে। এই যে দেখে থাকেন ESLint, এটা হলো ESLint, এটা একটা প্যাকেজ। দেন টাইপস রিঅ্যাক্ট, রিঅ্যাক্টের কিছু টাইপ, মানে এটা একটা টাইপ স্ক্রিপ্টের একটা প্যাকেজ, সেটা ইনস্টল হয়েছে। টাইপস রিঅ্যাক্ট ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে, ডম মানে তো বুঝেন, ডকুমেন্ট অবজেক্ট মডেল ক্রিয়েট হয়েছে, মানে ইউজ করতেছি এখানে। দেন প্লাগ ইন রিঅ্যাক্ট ইউজ করতেছি বাইট জেএস এর। দেন ESLint হলো এটা, মানে এই যে ESLint প্লাগ ইন রিঅ্যাক্ট রিফ্রেশ, মানে ESLint এর কয়েকটা প্যাকেজ আমরা ইউজ করতেছি এই প্রজেক্টটা রান করার জন্য। দেন এখানে আছে পাবলিক হলো সেই ফোল্ডার যেখান থেকে আপনার দেখা গেছে বিল্ড করার পরে পাবলিক থেকেই বেসিক্যালি আমাদের জিনিসগুলো যায়, কি বলে, এই ব্রাউজার রিড করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে byte.svg, আর কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। এখন এই সোর্স ফোল্ডারে থাকবে আমাদের সব পেজ, যে পেজগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। সো এখানে একটা main.jsx আছে, দেখেন main.jsx, এটার ভিতর কি আছে? এটার ভিতরে আছে দেখেন আপনার, আচ্ছা, এর থেকে বড় কথা হলো এই যে index.html। সো মানে এই source.js এর ভিতরে সকল পেজ থাকবে, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট এবং HTML দুইটা একসাথে যেই পেজগুলো আমরা বানাবো, যে পেজে কাজ করব, সেই পেজগুলো আমাদের এখানে থাকবে, এবং CSS এই জিনিসগুলো আমরা সবকিছু এই সোর্স ফোল্ডারের ভিতরে রাখবো, ঠিক আছে, যত ম্যাটেরিয়ালস এন্ড সবকিছু। আর এখানে দেখেন আমাদের এই প্রজেক্টে, প্রত্যেকটা প্রজেক্ট রান করতে আমাদের কিন্তু HTML লাগবেই, ঠিক আছে। কারণ কি, আমাদের ব্রাউজার রান করে কি HTML, ব্রাউজার বুঝে হলো HTML, এন্ড অফ দ্য ডে সে বুঝে HTML CSS। ওকে,
তো এই যে HTML এর একটা ফাইল আছে, এই ফাইলটাই কিন্তু আমাদের ওয়েবসাইট। এর ভিতরে একটা ডিভ আছে, দেখেন বডির ভিতরে একটা ডিভ আছে, সেটার একটা আইডি দেওয়া আছে, সেটা আইডি হলো রুট আইডি। এবং এই ডিভটা কি এমটি একটা ডিভ, এই ডিভের ভিতরে কিছুই নাই, ঠিক আছে। এক মিনিট। সো এই HTML এর ভিতরে এই যে ডিভটা, এটা কিন্তু একটা এমটি একটা ডিভ, ঠিক আছে। সো আমরা যে ডম প্রজেক্টটা করছি, ঠিক আছে, সেই ডম প্রজেক্টের ভিতর আমরা কি করছিলাম, একটা ডিভ নিছিলাম না, সেই ডিভের ভিতর একটা আইডি দিয়ে, সেই আইডিতে আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বাই আইডি দিয়ে কিন্তু আমরা নতুন নতুন এলিমেন্ট ক্রিয়েট করে সেটাতে পুশ করতেছিলাম, তাই না? এটা কি মনে আছে? ভাই আবার বলেন, শুনতে পারি নাই। আমরা একটা ডিভের ভিতর একটা আইডি দিয়ে জাভাস্ক্রিপ্টের ভিতরে কি করছি, সেই আইডিটাকে ধরে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা একটা HTML ডিভ ক্রিয়েট করছিলাম, রাইট? করে আমরা সেই আইডিতে কি করছি, পুশ করছি। জি ভাই। সেম কাজটা করেই কিন্তু পুরো অ্যাপ্লিকেশন চলতেছে এখানে, ঠিক আছে। সো এই যে আইডি রুট একটা এমটি আইডি ডিভ, সে এই আইডিটাকে ধরে সে এর ভিতরে আমরা যত পেজ ক্রিয়েট করব সব পেজগুলো এর আইডির ভিতরে রান হবে, বুঝতে পারছেন? আমরা যদি প্রজেক্টে চলে যাই, এখানে চলে আসি, আমরা একটু রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি। এর একটা প্রজেক্ট চলতেছে, তাই না? আমাদের একটা HTML প্রজেক্ট ও একটা ইনিশিয়াল করে দিছে, একটা সিম্পল। তো এর ভিতরে দেখেন এই যে একটা আইডি আছে, HTML ফাইল আছে, এর ভিতরে একটা আইডি আছে রুট, এর ভিতরে একটা ডিভ আছে, এই ডিভটা আসতেছে কোত্থেকে, এই ডিভের ভিতরে আপনার লিঙ্ক আছে, ছবি আছে, হ্যাঁ, আবার এই যে বাইট প্লাস রিয়েক্ট যে টাইটেলটা আছে, এখানে কার্ড আছে, হ্যাঁ, এখানে আবার এই যে আরেকটা প্যারাগ্রাফ আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাতে যে জিনিসগুলো দেখতেছিলাম আমি, হ্যাঁ, যে বাইট রিয়েক্ট, এই জিনিসগুলো আসলে কোথায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই রুটের ভিতরে নাই, তাই না? আমি যদি এখানে দেখি, আমার কিন্তু এখানে পুরোটা খালি এমটি, বাট এখানে কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কিন্তু এখানে কানেক্ট করা আছে, ঠিক আছে। এখানে তো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কানেক্ট করা আছে। সেই ফাইলের ভিতরে যদি আমি একটু যাই, দেখেন এই যে এই ফাইলের ভিতরে কি করা হয়েছে, ক্রিয়েট রুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট ডট রেন্ডার। এর ভিতরে এই যে অ্যাপ নামে একটা কম্পোনেন্ট, জাভাস্ক্রিপ্টের কম্পোনেন্ট, তার মানে এখানে আমাদের রিঅ্যাক্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখানে HTML, তার ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, সেই জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে আমার এই প্রত্যেকটা পেজ কি করবে, রান করবে। সো এখানে কিন্তু আমাদের এই যেখানে কম্পোনেন্ট আমরা শুরু হয়ে গেছে, তার মানে কি ওই রুট আইডিটাকে ধরে সে এই আইডির ভিতরে এই অ্যাপের মাধ্যমে সব জিনিসগুলোকে পুশ করতেছে। অ্যাপ একটা পেজ, এই পেজের ভিতরে আমাদের সব কাজ হচ্ছে এবং হবে, ঠিক আছে। এর একটা পেজ, এই পেজটার কাজটা কি দেখেন, এটা একটা ফাংশন রিটার্ন করতেছে, অ্যাপ ফাংশন, ঠিক আছে। এই রিটার্নের ভিতরে কি আছে, HTML আমরা দেখতেছি। HTML বেসিক্যালি এটা কি ফাংশনের ভিতরে সবগুলো কি JSX, ঠিক আছে। সো JSX রিটার্ন করতেছে। আমরা যে আইডি দেখছিলাম ওখানে এই যে বাইটের লোগো, রিঅ্যাক্টের লোগো, ঠিক আছে। দেখেন ইমেজের ভিতরে এটা আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখি, আমরা জাভাস্ক্রিপ্ট লিখি না? সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা জিনিসগুলোকে পুশ, ডাইনামিক ভ্যালুগুলোকে পুশ করতে পারি, তাই না? সো এই বাইটের লোগোটা এখানে দেখেন ইম্পোর্ট করা হয়েছে, ঠিক আছে। এই যে বাইট ইম্পোর্ট করা হয়েছে লোগোটা, এই যে রিঅ্যাক্টের লোগোটা ইম্পোর্ট করা হয়েছে, ইম্পোর্ট করে আমাদের এখানে ইনজেক্ট করা হচ্ছে, ওকে। দেন এখানে দেখেন এই যে H1 ট্যাগ দিয়ে এখানে বাইট প্লাস রিঅ্যাক্ট লেখাটা আছে, হ্যাঁ। এখানে আবার কাউন্ট, এখানে একটা বাটন আছে, বাটনের ভিতর একটা অন ক্লিক ফাংশন, সেই ফাংশনের মাধ্যমে কি করতেছে দেখেন, সেট কাউন্ট, সেট কাউন্টের ভিতরে কাউন্ট প্লাস 1, মানে যতবার ক্লিক করতেছি এক এক করে বাড়তেছে এবং বেড়ে এই 0 থেকে 1 হচ্ছে, 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে, এভাবে
অন ক্লিকে জিনিসগুলো বাড়তেছে, ঠিক আছে। সো যেটা আমরা এখানে দেখতেছি, ওকে। সো বিহাইন্ড দ্য সিন সবকিছু কিন্তু কি একটা ডিভের ভিতরে ওই গেট এলিমেন্ট মেথড ইউজ করে, ক্রিয়েট এলিমেন্ট মেথড ইউজ করে এখানে ক্রিয়েট করতেছে, বুঝতে পারছেন? আসলে রিঅ্যাক্টটা কিভাবে জি ভাইয়া। কাজ করে এখন ক্লিয়ার না? রিঅ্যাক্টটা কিভাবে হ্যাঁ, কাজ করে, ঝাপসা ঝাপসা বুঝতেছি। মানে কিছুটা আসতেছে, তাই তো? আস্তে আস্তে, এরকমই আর কি, ঝাপসা ঝাপসা বুঝতেছে। হ্যাঁ, চাপসা চাপসা বুঝতেছেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে একদম ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারেন, কারণ হলো নেক্সট ক্লাসে আরেকবার রিক্যাপ করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখেন, এখন কিন্তু আমরা এখানে চাইলে এই লোগোটা আমি চাচ্ছি এখানে আমাদের বাইটেড লোগো বাই দরকার নাই, যে ডিলিট করে দেই, এটাও দরকার নাই। একটা ফাংশন কি একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে, দেখেন সেই সিঙ্গেল ভ্যালুকে কনভার্ট করার জন্য এখানে একটা ফ্র্যাগমেন্ট ইউজ করে, যেটাকে বলা হয় রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট। সেই রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টটা বেসিক্যালি রিটার্ন করতেছে এর ভিতরে কি আছে, যা থাকবে তাই রিটার্ন হবে। রিটার্ন হবে কোথায়? রিটার্ন হবে এই অ্যাপ ফাংশনটা যেখানে ইউজ হয়েছে সেখানে। সো অ্যাপ ফাংশনটা ইউজ হয়েছে কোথায়? এই অ্যাপের এখানে। সো এখানে যদি মানে অ্যাপ ফাংশনের যে রেজাল্টটা সেটা যদি রিটার্ন করে, সো রিটার্নটা যাবে কোথায়? এই রুট এলিমেন্টের ভিতরে। এই রুট এলিমেন্টটা কোথায় আছে? রুট এলিমেন্টটা আছে এইখানে, ঠিক আছে, এই যে main.jsx, main.jsx। সো আলটিমেটলি সবকিছু এই রুট এলিমেন্টে এসে পুশ হচ্ছে, ইনজেক্ট হচ্ছে HTML এ, ঠিক আছে। এই হলো আমাদের রিঅ্যাক্ট অ্যাপ, ঠিক আছে। সো কিছুই না, জাস্ট একটা HTML এর ভিতরে একটা আইডি নিয়ে, সে আইডি দিয়ে ওই ডিভের ভিতরে আমরা পুরো অ্যাপ্লিকেশনটা বানাই ফেলবো, ঠিক আছে, এটাই। তো এখন আমি এখানে চাচ্ছি, এখানে আমি বাইট প্লাস রেট না দিয়ে আমি এখানে দিব PR লার্নিং রিঅ্যাক্ট, ওকে, দিলাম, দিয়ে সেভ করি। এখানে কাউন্ট আছে, কাউন্ট থাক। এখন আমরা যাই ব্রাউজারে, দেখেন এখানে কি আসছে, উই আর লার্নিং রিঅ্যাক্ট, ঠিক আছে, এবং এই কাউন্টটা কিন্তু আছে। সো এখানে কিন্তু বাইট এবং রিঅ্যাক্টের লোগোটা কিন্তু চলে গেছে। তো এখন আমরা যেহেতু এটা চেঞ্জ করতে পারছি, তার মানে আমরা কমপ্লিট একটা ডিজাইন এখানে করে ফেলতে পারবো না? কি বলেন? জি ভাইয়া। হ্যাঁ, ধরেন আমাদের আগের প্রজেক্ট থেকে একটা কিছু নিয়ে আসি, ঠিক আছে, ধরেন আমাদের আগের প্রজেক্ট থেকে আমরা একটা ডিজাইন এখানে নিয়ে আসি, দেখি কাজ করে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে সো এটা তো বেসিক্যালি টেলউইন সিএসএস ব্যবহার করা, হ্যাঁ। তো আমরা তো ওখানে টেলউইন সিএসএস এখন পর্যন্ত ইনস্টল করি নাই, বাট আমরা কিন্তু ওখানে টেলউইন সিএসএস ও ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো আমরা আমাদের কোনো HTML CSS দিয়ে ডিজাইন করা কোনো প্রজেক্ট আছে কিনা দেখতে হবে। আচ্ছা, ওটা আমরা দেখবো না, সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমরা এই জিনিসটাকে, এররটাকে নিয়ে যাই, দেখি ডিজাইনটা আসবে না, কারণ এটা হলো আপনার ইসে বানানো, টেলউইন সিএসএস এ বানানো। তো টেলউইন সিএসএস টা আমরা দেখবো, তবে আজকে না। আচ্ছা, হ্যাঁ, দেখতে পারি। আচ্ছা, এখানে কি আসছে, ওই যে দেখেন ইমেজ যেহেতু পাচ্ছে না, আমি কপি করে নিয়ে আসছি, এবং চুজ ইওর ফেভারিট 5 এটা চলে আসছে। ওয়েলকাম টু হকি ওয়ার্ল্ড, ইউ ক্যান চুজ ইওর ফেভারিট 5 প্লেয়ার্স এন্ড ক্যালকুলেট বাজেট, ঠিক আছে। সো এই যে এই মানে হেডারের ভিতরে যে সেকশনটা ছিল, সেই সেকশনটা এখানে চলে আসছে। এখানে যদি আমি যাই, যে দেখেন সেকশনটা এখানে অ্যাড করে দিয়েছি, যেহেতু আমার রিঅ্যাক্টের টেলউইন্ডের লাইব্রেরিটা এখানে ইনস্টল করা নাই, ঠিক আছে, বা টেলউইন্ড সিএসএস কিন্তু এখানে ইউজ করি নাই, তাই এটা সাপোর্ট করতেছে না। যখন আমি টেলউইন্ডটা ইউজ করব তখন এটা সাপোর্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেহেতু ইমেজটা পাচ্ছে না, সেজন্য ইমেজটা এখানে নাই। সো আমি এখন ইমেজটাকে একটু নিয়ে আসি আমার ওই প্রজেক্ট থেকে। প্রজেক্টটা কোথায় ছিল? প্রজেক্টটা ছিল, এটা আমাদের
রিঅ্যাক্ট অ্যাপ, ঠিক আছে। দেখেন এখানে কয়টা ফোল্ডার, নোট মডিউলস, পাবলিক, সোর্স, index.html অ্যান্ড এই যে প্যাকেজ.json, বাকি এগুলো হলো মানে সাপোর্টিং ফাইল, ঠিক আছে। আচ্ছা, এখানে চলে যাই। এখানে বেস 5 থেকে আমরা ইমেজ যেটা, সেই ইমেজগুলোকে জাস্ট কপি করে নিয়ে এখান থেকে বের হই, আমাদের রিঅ্যাক্ট এলিসে চলে যাই, দেন এখানে সোর্সে চলে যাব, সোর্সে গিয়ে অ্যাসেটস এ চলে যাব, অ্যাসেটস এ এখানে দেখেন react.svg ছিল না, এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম ইমেজ ফোল্ডারটাই, ঠিক আছে। দেন আমরা এখন ভিএস কোডে চলে যাই, ভিএস কোডে গিয়ে আমরা এই যে দেখেন অ্যাসেটস এর ভিতরে এই ইমেজ ফোল্ডার চলে আসছে, ঠিক আছে। সো এখন আমাদের যেখানে যে রিঅ্যাক্ট এসভিজি দেওয়া ছিল, ঠিক আছে, সেম এখানে আমরা কি দিতে পারি, এখানে যেহেতু হকি প্লেয়ার, সো আমরা এখানে জাস্ট কি করতে পারি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা দিব। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি না দেই, সেটা আমাদের কি করতে হবে, ধরেন এখানে আমি আছি কোথায়, এখানে, রাইট। সো এখান থেকে আমাকে অ্যাসেটস এর ভিতরে যেতে হবে, ঠিক আছে। সোর্সের ভিতরে কিন্তু আছে, অ্যাসেটস এর ভিতরে যেতে হবে। আমি যদি এখান থেকে লিখি ডট স্ল্যাশ অ্যাসেটস স্ল্যাশ ইমেজ স্ল্যাশ ধরেন হকি 1 একে দিলাম, ঠিক আছে, জেপিজি একে দিলাম, দেন এরপরে এই ইমেজটাকে আমি, এটা কি লাইন ইমেজ, ঠিক আছে। সো লাইন ইমেজ হলো, আমি এটাকে মানে হেডারের নিচে যে একটা লাইন ছিল ওই লাইনটা, সো এটাকে আমি কমেন্ট করে রাখি, এই যে এইভাবে কমেন্ট হয়, ঠিক আছে। সো যেহেতু জাভাস্ক্রিপ্টের ভিতরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটার ভিতরে আমাদের কমেন্ট করতে হবে, মানে কমেন্ট হয় আর কি, ঠিক আছে। সো এখন আমি আবার চলে যাই প্রজেক্টে, রিলোড দেই, আমার কি ইমেজটা পাইছে, ইমেজটা পায় নাই। আচ্ছা, অ্যাসেটস এর ভিতরে ইমেজ পুরো হকি.jpg পাই নাই। সো এটাকে আমাকে অ্যাড করতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে। ধরেন আমি এখানে লিখলাম হকি ইমেজ, এটা একটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল যদি হয়, সেই ভেরিয়েবলের ভিতরে আমরা ইমেজটাকে সেট করে দিব। আমরা এখানে বলবো ইম্পোর্ট হকি ইমেজ ফ্রম, এটা লোকেশন ডট স্ল্যাশ অ্যাসেটস স্ল্যাশ দিলে আমাদের ফোল্ডার মানে সাজেস্ট করবে, ঠিক আছে, ইমেজ স্ল্যাশ এই যে হকি.jpg, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে আমি এই ভেরিয়েবলটাকে এই ফাংশনের ভিতরে আমি সেট করে দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে যদি যাই, দেখেন আমার এই যে ইমেজটা চলে আসছে, ঠিক আছে, যদি অনেক বড় হয়ে আসছে। আচ্ছা, আদানটা শেষ হোক। রাইট, এখন আমি চাইলে এই ইমেজের ভিতরে এখন যদি আমি সিএসএস দিতে চাই বা স্টাইল করতে চাই, আমরা কয়েকভাবে কিন্তু আমরা এখানে স্টাইলটা করতে পারি, ঠিক আছে। আমরা কতভাবে স্টাইল করতে পারি সেটা আমরা একটু চ্যাটজিপিটির কাছ থেকে জেনে আসি। ওকে, how many ways we can write CSS in React project? Okay, ওকে, এখানে কি বলতেছে, style.css, ঠিক আছে, style.css ফাইল ইউজ করে আমরা করতে পারি। ওকে, দেন JSX এর ভিতরে style.css টাকে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে ওখানে আমাদের যে ক্লাস নেমগুলো, সেই ক্লাস নেমগুলো জাস্ট আমরা লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এটার কিছু প্রস এন্ড কনস ও বলে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওটা আমরা পরে দেখব। আরেকটা ওয়ে হলো ইনলাইন সিএসএস,
ঠিক আছে, ফার্স্টেরটার নাম ছিল কি প্লেন সিএসএস বা এক্সটার্নাল স্টাইল শিটস, ঠিক আছে। দেন এটা বলতেছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস কি, এলিমেন্টের ভিতরে, ট্যাগের ভিতরে আমরা স্টাইল এই ট্যাগটাকে ইউজ করব। যেহেতু জাভাস্ক্রিপ্ট তাই আমাদের ডাবল ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ডাবল করে দিতে হবে এবং ভ্যালুগুলো স্ট্রিং এর ভিতরে দিতে হবে, ঠিক আছে, লাইক অবজেক্ট। ওকে, আচ্ছা। দেন সিএসএস মডিউল, ঠিক আছে, আমরা ডট মডিউল ডট সিএসএস দিয়ে আমরা এটা ইউজ করতে পারি। সো তিনটা এক্সাম্পল দেখলাম। এরপরে আছে সাস, যদি আমরা সাস ইউজ করি বা এসসিএসএস ইউজ করি, ঠিক আছে। এরপরে আছে স্টাইল কম্পোনেন্টস। সো এগুলো আবার আলাদা প্যাকেজ আছে, প্যাকেজ ইউজ করে তারপরে এগুলো করতে হবে, সাস এন্ড স্টাইল কম্পোনেন্ট, ঠিক আছে। এরপরে আছে টেলউইন্ড সিএসএস। ওকে, দেন আমরা কিন্তু বুটস্ট্র্যাপও ইউজ করতে পারি, ঠিক আছে, বাট বুটস্ট্র্যাপটা ওই তো সাজেস্ট করে নেই আমাদের, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা মোটামুটি ব্যাকডেটেড হয়ে গেছে। ওকে, সো যদি আমরা একদম সিএসএস দিয়ে একটু দেখি, সিএসএসটা কিভাবে ইউজ করতে পারি, যেটা আমাদের বললো সেটা হলো আমরা একটা সিএসএস ফাইল, যেখানে অ্যাপ ডট সিএসএস কিন্তু ইউজ হয়েছে। সো এখানে কিন্তু আমাদের অ্যাপ ডট সিএসএসটা অ্যাড করা আছে। সো এখানে এই যে বিজি ব্লাক দেওয়া আছে, এটা তো টেলউইন্ডের ক্লাস, তাই না? বাট আমাদের টেলউইন্ড এখানে ইনস্টল করা নাই, তাই টেলউইন্ডের ক্লাস পাচ্ছে না। সো আমি এই ক্লাসটাকে ধরতেছি, ধরে অ্যাপ ডট সিএসএস এর ভিতরে আমি চাইলে এখানে এই যে অনেক সিএসএস লেখা আছে, ঠিক আছে, ডট দিয়ে, যেহেতু ক্লাস, আমি ডট দিয়ে ক্লাস নেমটা লিখলাম। দেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেমন HTML এ দিচ্ছিলাম ঠিক সেরকম। ওকে, তো অ্যাপ ডট জেএস এর ভিতরে আমি বিজি ব্ল্যাক দিচ্ছি, দিয়ে আমি এর ভিতরে সিএসএস দিচ্ছি। এখন আমি যদি এখানে চলে যাই আমার প্রজেক্টে, লাইভ প্রজেক্টে, আমি একটু দেখি কি চেঞ্জ আসলো। আচ্ছা, এটা কি অলরেডি ব্ল্যাক ছিল? এই যে দেখেন, এটা মানে এটা ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি রেড দিতে চাই, রেড হয়ে যাবে। আমি রেড দিলে আমাদের চোখে বেশি বুঝবে, সো বেশি বোঝা যাবে, তো আমি রেড দিয়ে দিলাম। দেন এই যে রেড হয়ে গেছে। ওকে, আরেকটা ওয়েজ কি, আরেকটা ওয়েজ হলো আমরা এখানে স্টাইল ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে। আমি এখানে দিব স্টাইল, স্টাইল, এই যে দিয়ে দিছে, স্টাইল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ডাবল, ঠিক আছে। এরপরে আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড। এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা কি, আমাদের জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখি, আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টাইল করা দেখছি না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট স্টাইল, তারপরে ডট ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা স্মল লেটার, দেন সিটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লিখছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। দেন এখানে আমরা এবার দিয়ে দিতে পারি ব্ল্যাক বা ইয়েলো, যা দিই। ওকে, এটা কি বলতেছে, ব্যাকগ্রাউন্ড কালার ইজ নট ডিফাইন্ড, এটা ESLint এর একটা এরর। এই দেখেন ইয়েলো কিন্তু পেয়ে গেছে। সো এটাকে ইগনোর করতে হবে। এটা হলো আপনার এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটার অথবা এই যে ESLint যেটা আমরা ইউজ করতেছি, এটার একটা এরর, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা কোনো এরর না, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে। সো আমরা কিভাবে দেখলাম, ক্লাস দিয়ে দেখলাম, দেন আমরা দেখলাম এভাবে, ঠিক আছে। সো এখন এখানে একটা এরর দিচ্ছে, যেহেতু আমরা ক্লাস ইউজ করতেছি, এখানে কিন্তু আমরা একটা এরর পাচ্ছি। সো এররটা যদি আমরা দেখে আসি, কনসোলে যাই, এখানে কি বলতেছে, ও বাবা কত এরর। এখানে কি বলছে, ইনভ্যালিড ডম প্রপার্টি ক্লাস, ডিড ইউ মিন ক্লাস নেম, ঠিক আছে, ও বলে দিচ্ছে তুমি কি ক্লাস নেম বোঝাচ্ছ, আমাদের এখানে ক্লাস ইউজ করতে পারবো না। ব্যাকগ্রাউন্ড কালার ইজ নট ডিফাইন্ড, রেফারেন্স এরর। আচ্ছা, এটা ইয়েস কোড থেকে আসতেছে app.jsx, ইগনোর লিস্টেড ফ্রেমস। আচ্ছা,
কাজ করতেছে, বাট এখানে একটা এরর শো করতেছে, মানে এটা হলো বেস্ট প্র্যাকটিস না, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে তাহলে আমাদের যতগুলো ক্লাস নেম আছে সবগুলো আমাদের কি ইউজ করতে হবে, ক্লাস নেম ইউজ করতে হবে। সবগুলোকে সিলেক্ট করতে পারি, এটা না, আচ্ছা এখানে আমি এফ করি, আচ্ছা আমার এখানে এটার কারণে এরর দিচ্ছে, এটা ওই ইয়েস লিন্ট নিতে পারতেছে না, এটা পাবে। প্রবলেমটা কি? ইয়েস লিন্টের এরর, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কোনো এরর না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো এখানে আমরা কি করতেছিলাম, ওকে। সো আচ্ছা দুইভাবে আমরা তাহলে সিএসএস লেখা দেখলাম, একটা হলো ক্লাস নেম দিয়ে আর একটা হলো স্টাইল ট্যাগ ইউজ করে, ঠিক আছে, এটাকে বলে ইনলাইন সিএসএস, ঠিক আছে। সো আমাদের ক্লাস নেম গুলো কি করতে হবে, সবগুলো ক্লাসকে ক্লাস নেমে কনভার্ট করতে হবে। এখন তাহলে আমাদের ওই যে এরোটা দিচ্ছিল সেটা কিন্তু আর আমি এরোটা পাবো না। আমি এটাকে ই করি, রিলোড দেই। আচ্ছা ক্লাস নেমের ভিতরে, ও আচ্ছা এখানে যতগুলো ক্লাস নেম লেখা ছিল সেটা ডাবল নেম হয়ে গেছে, দুইটাই লেখা ছিল, সো দুইটাকে জাস্ট কেটে দিই। ওকে, তার ওই এরোটা কিন্তু চলে গেছে, এটাও এখন চলে যাবে। আচ্ছা এখানে রিঅ্যাক্টের একটা টুল আছে, ডেভেলপার টুল, ঠিক আছে। সো যদি আমরা এখানে বলতেছি ডাউনলোড দ্য রিঅ্যাক্ট ডেভ টুল ফর এ বেটার ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স, এটাতে চলে যাই। আচ্ছা আমাদের সিএসএসটা আগে দেখে শেষ করি না হলে। আচ্ছা তাহলে আমরা কয়ভাবে সিএসএস লেখা দেখলাম, দুইভাবে, একটা হলো এক্সটার্নাল সিএসএস ফাইল আর একটা হলো ইনলাইন সিএসএস, ঠিক আছে। এরপরে আরেকটা আমরা দেখছি সেটা হলো কি, এখন এই এক্সটার্নাল এবং ইনলাইনের ভিতরে প্রবলেমটা কি বা ডিফারেন্সটা কি, ঠিক আছে। আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা দেখছি যে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি, তাই না, বাট এখানেও কিন্তু আমরা দেখলাম যে সে ব্ল্যাকের ভিতরে আমরা যে রেড কালার দিছিলাম সেটাকে সে ওভাররাইড করে ইয়েলো বানাই ফেলছে, তার মানে এখানেও স্টাইল সিএস মানে স্টাইল ট্যাগের প্রায়োরিটি বেশি। আচ্ছা এরপরে এখন আমরা যেহেতু app.jsx এর ভিতরে এটাকে কানেক্ট করছি, ঠিক আছে। সো app.jsx ভিতরে কানেক্ট করছি এবং এই ব্ল্যাক বিজি ব্ল্যাক এটাকে আমরা এই app.jsx এর সাথে যে সিএসএসটা কানেক্ট করা আছে সেটার ভিতরে আমরা এটা দিছি। এখন আমাদের প্রত্যেকটা পেজ কিন্তু আমাদের এই app.jsx থেকেই যাবে, আমরা নতুন যত পেজ বানাবো সেই পেজগুলো আমাদের এটার মাধ্যমেই যাবে। সো এটার মাধ্যমে যদি যায় তাহলে আমাদের প্রত্যেকটা পেজে app.css এর যে ক্লাস নেমগুলো সেগুলো ওভাররাইড করবে, ঠিক আছে। সো module.css টা আমাদের নেক্সট ক্লাসে দেখি, এই ক্লাসে দেখলে আমাদের একটু জ্ঞানজাম হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওখানে আমাদের আরো কম্পোনেন্ট বানাইতে হবে, বানায়া আপনাদের দেখাইতে হবে সুন্দরভাবে, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই। আপাতত জাস্ট বেসিক জিনিসগুলো সেটআপটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে আই গেস যতটুকু দেখাইছি অতটুকু এনাফ, মাথায় নিতে পারবেন না বেশি হলে। আচ্ছা
এরপরে যেটা বলতেছিল যে রিয়েক্ট ডেভেলপার টুল, হ্যাঁ, ডেভেলপার টুলটা আমরা ডাউনলোড করলে আমাদের আসলে কি বেনিফিটস আছে, হ্যাঁ, সেটা আমরা দেখতে চাই বা জানতে চাই। এখানে কি বলতেছে, ইউজ রিয়েক্ট ডেভেলপার টুল টু ইন্সপেক্ট রিয়েক্ট কম্পোনেন্ট, এডিট প্রপস অ্যান্ড স্টেট অ্যান্ড আইডেন্টিফাই পারফরমেন্স প্রবলেমস। ঠিক আছে, আচ্ছা, কিভাবে করতে হবে সেটাও দিয়ে দিচ্ছে। রিয়াক্ট এভাবে জি ডেভেলপার টুলস ইনস্টল করতে হবে, দেন আমাদের এক্সটেনশন নামাইতে হবে। নামালে আমরা এই রিয়াক্টের ডেভেলপার টুল জিনিসগুলো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখন এটা বুঝতে গেলে আপনাদের মাথা হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখন আমরা দেখে আসি, সেটা কি আমরা বলছিলাম যে রিয়াক্ট কিভাবে কাজ করে, কম্পোনেন্ট ওয়াইজ কাজ করে। ঠিক আছে, তার মানে কি এই যে পুরো ফাংশনের ভিতরে যে জিনিসটা, এই অ্যাপ ইটসেলফ একটা কম্পোনেন্ট, যেটা আসলে মেইন ডট জেএসএক্স এর ভিতরে রিটার্ন হচ্ছে, এটা একটা কম্পোনেন্ট। তো আমরা যখন কম্পোনেন্ট লিখবো তখন আমরা এভাবে লিখবো, এভাবে, তারপর এই ফাংশনের নামটা, দেন নামটাকে এভাবে আমাদের লিখতে হবে কম্পোনেন্টটা। ঠিক আছে, আর হ্যাঁ, প্রথম অক্ষরটা হবে বড় হাতের। ঠিক আছে, লেখার সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন এই app.jsx এর ভিতরে যাই আমরা, এই সব জিনিসগুলোকে আমরা চাচ্ছি না, আমাদের এই জিনিসগুলো দরকার নাই, আমরা সবগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি এখানে একটা কম্পোনেন্ট নামে ফোল্ডার তৈরি করি, কম্পোনেন্টস ফোল্ডার তৈরি করে একটা ফাইল এখানে তৈরি করি। ধরেন আমি হেডার কম্পোনেন্টটা নিয়ে আসবো, হ্যাঁ, হেডার ডট জেএসএক্স। কম্পোনেন্ট বানাতে গেলে আমাদের জেএসএক্স এভাবে লিখতে হবে। লিখলাম, লেখার পরে আমাদের এখানে একটা কি, প্রত্যেকটি এক একটা রিয়াক্ট ফাংশন। ঠিক আছে, সো রিয়াক্ট ফাংশনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করি, কিভাবে লিখি, দেখেন এখানে কিন্তু ফাংশন লেখা আছে। সো ফাংশন কিভাবে লিখি, এখানে দেখেন আমাদের অ্যাজ ইউজুয়াল যে ফাংশন নেম, সেই নেম দিয়েই কিন্তু আমরা ফাংশন লিখতেছি। লেখার পরে এখানে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো এই জিনিসটা কি, এটাও আমরা দেখব বিস্তারিত নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা তাহলে এইখানে যে এরকম একটা ফাংশন তাহলে আমরা এখানে তৈরি করতে হবে, যেহেতু আমি হেডার একটা ফাংশন বানাচ্ছি। আচ্ছা, ধরেন ফাংশন না বানিয়ে আমরা একটা বাটন হেডারের ভিতরে, আচ্ছা একটা বানাই, সমস্যা নাই, জাস্ট সিম্পল একটা জিনিস। আচ্ছা, দেখেন এটা নামটা আমি ভুল লিখছি, এভাবে লিখতে হয় না। আচ্ছা, এখানে আমরা হেডারের জন্য একটা ফাইল বানাবো, সেটা নামটা হবে বড় হাতের এইচ দিতে হবে, দেন হেডার ডট জেএসএক্স। ওকে, সো প্রত্যেকটা কম্পোনেন্টের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এখানে দেখেন অ্যাপটা কিন্তু ক্যাপিটাল লেটার, কারণ অ্যাপটা কি একটা কম্পোনেন্ট। ঠিক আছে, মেইনটা কিন্তু স্মল লেটার। ঠিক আছে, কারণ মেইনটা আসলে কোনো কম্পোনেন্ট না, এটার ভিতরে এই কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো জেএসএক্স নিলাম, হেডার কম্পোনেন্ট, এখানে আমরা ফাংশন তৈরি করব। সো ফাংশন আমরা কয়েকভাবে লিখতে পারি, আমরা অ্যারো ফাংশন লিখবো। ঠিক আছে, কনস্ট হেডার, দেন অ্যারো ফাংশনটা আমরা কিভাবে লিখি, এভাবে, রাইট, দেন সরি এটা দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এর ভিতরে কিন্তু আমরা যেটা অ্যাকচুয়াল ভ্যালু, আমরা এই ফাংশনটা যেখানে লিখবো, কল করব, সেখানে একটা ভ্যালু রিটার্ন করতে চাই, সেজন্য আমরা কিন্তু এখানে একটা রিটার্ন দিতে পারি। ঠিক আছে, সো ধরেন আমরা রিটার্নের ভিতরে কিছুই দিব না, আচ্ছা রিটার্নের ভিতরে একটা ভেরিয়েবল দিব, সেই ভেরিয়েবলের ভিতরে এখানে ধরেন আমি একটা ভেরিয়েবল বানাইলাম, দিলাম চেকিং, এখানে দিলাম কনসোল, এখানে দিলাম কনসোল ডট লগ দিতে পারি, অথবা ধরেন চেকিং দিয়ে এখানে আমি কি বলে এটা স্ট্রিং দিলাম। ঠিক আছে, রাফিক দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি এটাকে চেকিং যে ভেরিয়েবলটা আমি লিখলাম সেই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিলাম। ওকে, চেকিং ভেরিয়েবলটাকে আমি রিটার্ন করে দিলাম, এটাকে আমি এক লাইনেও লিখতে পারি। ওকে,
কে বলছে এখানে ফার্স্ট রিফ্রেশ অনলি ওয়ার্কস when a file has export। ওকে, সো এখানে আমাদের ফাংশনটা যে বানাইছি সে ফাংশনটা এই ফাইল থেকে আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। এটা হলো মডিউলার ফাংশনের একটা সিস্টেম, ঠিক আছে। সেইখান থেকে আমাদের এক্সপোর্ট ডিফল্ট হেডার, এটা দিয়ে আমাদের এই হেডারটাকে এক্সপোর্ট করে ফেলতে হবে এই ফাইল থেকে। এই ফাইল থেকে এক্সপোর্ট করলে আমরা যে কোনো ফাইলে এটাকে ইম্পোর্ট করে ইউজ করতে পারবো। এখান থেকে এক্সপোর্ট করে দিলাম, এখানে এসে আমরা এখানে এটাকে সরি ইম্পোর্ট করতে পারবো, এবং এটা যেহেতু একটা কম্পোনেন্ট সেটাকে আমরা এভাবে লিখব হেডার। দেখেন এখানে সাজেস্ট করতেছে, দিলাম এখানে কিন্তু এই জিনিসটা ইম্পোর্ট হয়ে গেছে। দেখেন এই যে ইম্পোর্ট হেডার ফ্রম কম্পোনেন্ট হেডার, এই সিস্টেমটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত জাস্ট আপনারা জিনিসটা একটা ধারণা নেন, নেক্সট ক্লাসে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে কি পাচ্ছি, রফিক। রফিকটা কোত্থেকে আসতেছে, এই হেডার থেকে। হেডার কি একটা ফাংশন, সেই ফাংশনে আমি রিটার্ন করতেছি চেকিং, যার এটার ভিতরে স্ট্রিং দিয়ে রফিক বলা আছে, ঠিক আছে। আই গেস ক্লিয়ার কিভাবে রিঅ্যাক্ট কাজ করে সেটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আজকে আমি মনে করি আর বেশি না দেখাই নাকি, আছেন আপনারা? জি ভাই, জি কাজ ভাই। করা উচিত। আচ্ছা, হ্যাঁ, আপনারা তাহলে এই জিনিসগুলো করেন, একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন, ভিডিওটা ফলো করে। মোটামুটি আপনার ভিডিও দেখে দেখে করলে প্রথমবারে আগে প্রথমে ভিডিওটা দেখবেন, দেখার পরে তারপরে ভিডিও দেখে দেখে করবেন। প্রথমে যদি একবার ভিডিওটা পুরোটা দেখেন তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন, দেন যখন আপনি করবেন তখন আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে। এরপর নেক্সট ক্লাসে আমরা এই যে ইম্পোর্ট এক্সপোর্টের যে বিষয়টা সেটা যদি আমি দেখাই দেই এবং আরো সুন্দর করে এই বিষয়গুলো আরেকবার রিক্যাপ করব, তাহলে আপনাদের পুরো ভিশনটা পুরো সিস্টেমটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একবারে হবে না, হ্যাঁ, একবারে কিন্তু কোনো জিনিসই শেখা হয় না। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত। আমি আপনাদের এটা নিয়ে নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।